দুর্বলতা আমার থানায় যতটা হ্যারাসমেন্ট করার সেটা আমার থানায় করছে। এবং এখানকার যে ডিউটি অফিসার ছিল দুয়ার থানায়, তো এখানকার ডিউটি অফিসার আনোয়ার, ওনার ভাষা খুবই খারাপ, আমি যেটা দেখলাম খুবই খারাপ ভাষা। আসসালামু আলাইকুম, আশা সবাই ভালো আছেন। তো আমি এর আগে কখনো এইভাবে ভিডিও করি নাই, ফার্স্ট টাইম এটা হবে আমার একটা লং টাইম একটা ডিটেলসের একটা ভিডিও, এবং এটা হবে হচ্ছে পুলিশ হ্যারাসমেন্টের একটা ভিডিও, যেটা আমার এর আগে কখনো পুলিশের সঙ্গে এমন কোনো মানে ক্রাইম বা স্প্যামিং বিষয়ের কোনো রিপোর্ট আপোর্ট পুলিশের থানাতে কখনো করি নাই, এবং কোনো কেস জিডি অভিযোগ যেটাই বলেন কখনো করি নাই, ফার্স্ট টাইমই। এবং এটা এমন একটা সময় হয়েছে আমার এই প্রবলেমটা, যার জন্য আমি এই বিষয়টা আজকে ডিটেলসে বলার চেষ্টা করছি। মানে এমন একটা সময় যে সময় এই দেশটা আবার নতুন করে শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, যখন নতুনভাবে দেশটা আবার উঠে আসার চেষ্টা করছে সবাই স্বাভাবিকভাবে, এবং নিজের দিক থেকে ভালো করার চেষ্টা করছে সবাই। এই ক্ষেত্রে পুলিশের একটু চাপ পড়ছে, এটা আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে কিন্তু এখন বর্তমান এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হওয়ার পরে যে দেশ একদম স্বাভাবিকের দিকে আসছে, তো এই সময় কিন্তু পুলিশের দিদিদার জন্য কিন্তু এখন স্টুডেন্টরা পুলিশকে সাপোর্ট দিচ্ছে, এবং সঙ্গে আর্মির যে ক্যাম্পগুলো হয়েছে তারাও কিন্তু সাপোর্ট দিচ্ছে। তো ঠিক আছে, তো এখন মেন টপিকে আসা যাক। তো বিষয়টা হচ্ছে গত মাসের 15 তারিখে আমার একটা ডলার স্ক্যাম হয়, বিকজ আই এম এ ফ্রিল্যান্সার। তো আমার একটা ডলার স্ক্যাম হয়, এবং সেটা হলো বাংলাদেশের একজন পার্সনের সঙ্গে, এবং সেটা বিকাশে মানুষ আমাকে পেমেন্ট দিতে স্ক্যামটা হয়। যেদিন সকালে প্রবলেমটা হয় স্ক্যামটা, তার সেই দিন বিকালে আমি আমার থানাতে যে অভিযোগ জিডি এটাই করি, করার পরে থানাতে এরকম 24 দিন পার হয়ে যায়, বাট সেখান থেকে কোনো আমার ডিটেল ডকুমেন্ট কোনো কিছুই মানে বেরো করার বা কোনো কিছু আমাকে একটা ফোন পর্যন্ত দিই নাই থানা থেকে, যে তোমার ডিটেল বা এরকম বিষয়টা এ হয়েছে, এখন বাকি বিষয় এইভাবে আগাতে হবে, এই বিষয়ে কিছুই আমাকে বলি নাই। তো না বলে অলরেডি যখন 24 দিন পার হয়ে গেছে, তখন আমি আমার এরিয়া সার্কেল থেকে স্যারের কাছ থেকে যে সেদিন দিনকে দিন মানে 1 ঘন্টার ভিতরে ডিটেল আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে এবং স্যার যেটুকু করে আমাকে 1 ঘন্টার ভিতরে ডিটেলগুলো সব বের করে দিছে। সেগুলো বের করে আমার কেশবপুর থানাতে আসছি, আসার পরে ডিটেলগুলো সব যখন বলছি আমার তদন্তকারী এসআই হেলাল স্যারকে, তখন উনি বলছে যে যা কিছু করার সব কিছু সাইবার ডিপার্টমেন্টে পাঠাই দিছি, বাট এখন আর কোনো কিছু আমাদের করার নাই, এখন যা করার সাইবার ডিপার্টমেন্টই করবে। তো এই কথা বলার পরে আমি বললাম যে স্যার, আমি তো সবকিছু ওপর থেকে বের করে আনছি, এখন আমার থানার থেকে কার্যক্রমটা ওই থানাতে ফরওয়ার্ডিং করলে হয়ে যাচ্ছে, এটা আমার এরিয়া সার্কেল স্যার বলছে। তো বলছে ঠিক আছে তাহলে আগামীকালকে আসো। তো আমি আগামীকালকে গেলাম থানাতে, যাওয়ার পরে উনি যেটা বলছে সেটাই আমাকে সামনাসামনি আবারই বলছে যে এখন আমাদের কিছু নাই, এখন যেটা করার সেটা ওই থানায় করবে বা সাইবার ডিপার্টমেন্টই করবে, এরকমটাই বলছে। তো পরে ওনার কথা শোনার পরে আমি আর কিছু না বলে আমি লাস্ট আমার থানা ওসি সাহেবের সঙ্গে কথা বললাম যে বিষয়টা এরকম এরকম স্যার, সব কিছু তো আমি উপর থেকে বের করে আনছি, আমার থানাতে অলরেডি তো 20 থেকে 25 দিন হয়ে গেছে, বাট কোনো কার্যক্রম আমি থানা থেকে এখনো পাই নাই। তো সবকিছু বের করে আনছি, তো ডিটেল লোকেশন সবকিছু ভোটার আইডি কার্ড সবকিছু প্রতারকে বের করছি। এখন যদি আপনি ওই থানাতে যদি বিষয়গুলো বলে দিতেন বা জানাই দিতেন মানে ম্যানুয়ালি, তো বলছে এরকম ভাবে তো কিছু হয় না, তুমি যেহেতু সব ডিটেল বেরো করে দিচ্ছে সবকিছু হয়ে গেছে, তুমি ওই থানাতে যাবে যে প্রয়োজনে ফোন দিও, তো বাকি বিষয়গুলো আমি বলে দিব ফোনে। তো সেই কথা অনুযায়ী পরের দিন আমি সেই যেটা লোকেশনটা পড়ছে ঢাকা জেলার দোহার থানা, ইসলামপুর গ্রাম, খালপাড়া। তো ওইখানে আমি সেই থানাতে গেছি পরের দিন সকালে। যাওয়ার পর থানাতে যখন আমার জিডি অভিযোগের কপিটা দেখালাম, তখন বলে যে তুমি কি করো, ওখানকার ডিটি অফিসার আনোয়ার ছিল, এসআই আনোয়ার। তো উনি বলে যে তুমি কি করো, আমি বললাম যে আমি ফ্রিল্যান্সিং করি। আমি ফ্রিল্যান্সিং ডিটেলসে বললাম, উনি কিছুই বোঝে না। এখন আমি ওনাকে কিভাবে বোঝা যায় ফ্রিল্যান্সিং করি। ও 1 মিনিট। সো যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে ওই থানাতে যখন সবকিছু দেখাই আমি, তখন হলো এসআই আনোয়ার উনি বলে যে এখন তো এইভাবে কার্যক্রম হচ্ছে না, পুলিশ আমাকে বলছে ওইখানকার এসআই আনোয়ার যে এইভাবে হচ্ছে না। তো ওনার কথা শুনে বুঝলাম যে উনি এইভাবে গুরুত্ব দিচ্ছে না। তখন বললাম যে আমার থানার থেকে ওসি স্যার বলছে এখানে ওসির সঙ্গে কথা বলা যাওয়ার জন্য ফোনে বিস্তারিত বিষয়গুলো। তো বললো তাহলে ওসি স্যার আসুক, আসার পর ওসি স্যারের সঙ্গে কথা বলে বিষয়গুলো ক্লিয়ার করেন। তো সেই অনুযায়ী পরবর্তী যখন ওসি স্যার আসলো, ওসি স্যারের সঙ্গে কথা বললাম। তো উনি আমার কথা শুনে ডিউটি অফিসার আনোয়ার, তো ওনাকে ডাকার পরে বলে যে ওই এলাকার যে ইসলামপুর গ্রাম লোকেশনটা, এই প্রতারকের যে লোকেশনটা পড়ছে, বলছে ওইখানকার যে হলো বিএনপির নেতা, ওই বিএনপির নেতার নাম্বার এবং তার সঙ্গে কথা বলা দিয়ে বলে এখন তুমি যাও ওইখান থেকে, উনি তোমার সমাধান করে দিবে। এই কথা আমি কথা বললাম, বলার পরে ওই মানে আমাকে এটা বলে পাঠাই দিচ্ছে থানার থেকে। তো তখন আমি এই বিষয়টা নিয়ে ওইখানকার যে ক্যাম্প, ওই ক্যাম্পে যে বিষয়টা জানালাম এরকম এরকম যে স্টাফ যে আমাকে এরকম বলছে, আমি আসছি প্রশাসনের মাধ্যমে এখানে, বাট আমাকে প্রশাসনের সাপোর্ট না দিয়ে আমাকে ওই এলাকার বিএনপি নেতা নাম্বার দিয়ে কথা বলা দিচ্ছে যে এখন যাও। তো আমি যে আমার একটা এলাকা থেকে এলাকাতে আসছে, এবং এই এলাকাতে সেই প্রতারক এবং প্রতারকের এলাকার এক বিএনপি নেতার রেফারেন্স দিয়ে আমাকে পাঠাচ্ছে, তো এটা তো মুখে আমার জন্য একটা রিস্ক হয়ে যায়। তো এই বিষয়ে যখন আমি তাকে বললাম, এই
আর্মির ক্যাম্পে যে। তখন বললো যে তুমি যেহেতু এই বিষয়গুলো থানা থেকে বলছো, থানা যারা যারা এই বিষয়গুলো তোমাকে বলছে তাদের নাম দিয়ে এবং ওই বিএনপি নেতার নাম এবং হলো মোবাইল নাম্বার, এই বিষয়গুলো দিয়ে একটা কি বলে দরখাস্ত বা রিপোর্ট যাই হোক এটা লিখে আমাকে দাও, আমি এই বিষয়টা দেখবো। তো এই ক্যাম্পে ওখানে যে ছিল সার্জন ওনাকে দিলাম, দেওয়ার পরে বলছে এই বিষয়টা আমরা দেখবো, বাট তোমার এই সমস্যাটা পুলিশ আমাদের রেফারেন্স না দিলে আমরা কিছু করতে পারবো না। তখন পরে আবার গেলাম ওসি স্যারকে বললাম যে স্যার আপনারা যেহেতু করছেন না, সেহেতু আপনার একটা রেফারেন্স দেন, যেহেতু নিজে যেতে পারছেন না, আর্মি রেফারেন্স দিলে তাহলে আর্মিরা এই বিষয়টা দেখবে। তো বলছে আমরা এখন তো যাইতে পারছি না, বাট আর্মি রেফারেন্স দেওয়া সম্ভব না। ওসি স্যার আমাকে ডিরেক্টলি এই কথাটা বলে। তো তখন আমি বললাম যে এইভাবে তো সম্ভব না যে যাওয়া একটা বিএনপি নেতার মাধ্যমে, কারণ সেও প্রতারক যে এলাকায়, বিএনপি নেতাও ওই এলাকায়। তো একটা বিএনপি নেতার ওই এলাকায় বিএনপি নেতার উপর ভরসা করতে যাওয়া যায় না, যেহেতু সেই এলাকারই প্রতারক এবং সেই এলাকার বিএনপি নেতা। তো এখন সেও উনি যে আমার হয়ে কথা বলবে এটা তো কোনো নিশ্চয়তা নাই। এখানে তো লাইব্রেরি একটা রিস্ক কি থাকে, তাই না? যেহেতু আমি অন্য এলাকা থেকে যাচ্ছি এবং তার এলাকার সম্মান মানের একটা ব্যাপার আছে, সে তো আমাকে গুরুত্ব নাও দিতে পারে, যত সে মুখে বলুক থানা থেকে, তাই না? এটা হচ্ছে বিষয়। তো এখন সব মিলাই আমি যেটা দেখছি, আমি আমার যে ঢাকাতে আমি যে এখনো অবস্থান করছি স্টিল নাও, তো ঢাকাতে আমি ডিবি অফিস এবং অন্যান্য থানাতেও কথা বললাম। তো যেখানে কথা বলি সেটাই মেন বিষয় বলে যে এটা আমার ওই দোহার থানাতেও বলছে যে আপনাদের থানা থেকে একটা লিখিত অভিযোজন পত্র বা হলো মেইল টেক্স বা হলো যাই হোক এরকম একটা নাকি ওখান থেকে আমার থানা থেকে ফরওয়ার্ডিং করে এখানে পাঠায় দেওয়া হয় এবং বলে দেওয়া হয় আমি আসার আগে, বা এখান থেকে যে তদন্তকারী অফিসারও নাকি ওইখানে যাইতে হয়। তো যাই হোক এটা নাকি পাঠাই দিতে হয়, যেটা হলো আগের থেকেই। তো সেটা কোনো কিছুই করি না আমার থানা থেকে, আমার থানা থেকে শুধু মুখে বলে দিচ্ছে এবং বলছে যে প্রয়োজন হলে ফোন দিও। তো আমার এইগুলো এই থানাতে কোনো গুরুত্ব দিই নাই, যে বলছে আগে আপনাদের একটা লিখিত পাঠাতে হবে থানা থেকে, বাট সেটা আপনার থানা করি নাই। তো এটা বলছে, তখন আমার থানাতে এই বিষয়টা আবার পরবর্তীতে বলি যে স্যার আপনার তো একটা লিখিত বা হলো একটা ফরওয়ার্ডিং একটা মেসেজ দিতে হয় এই থানাতে, যে থানাতে লোকসানটা পড়ছে প্রতারকের। তো তখন ওসি স্যার বলে যে এরকম কোনো কিছু হয় না, শুধু আমি বলে দিছি এই যে তোমার সব ডিটেল বেরো গেছে, ওই থানাতে বলো, ওই থানা তোমার হেল্প করে দিবে, আর যেটুকু প্রয়োজন আমার ফোন দিও। বাট এরা ফোনে কোনো কিছু করতে চাচ্ছে না, এরা বলছে যে হলো যেটুকু প্রয়োজন সেটা হলো যে লিখিত ফরওয়ার্ডিং, এটা হলে আমরা কাজ করতে পারবো। এবং এটা আমি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু ডিবি অফিসেও গেছি, অন্য থানাতেও গেছি, সেম একই কথাই বলছে সবাই। তার মানে আমি যেটা দেখছি দুর্বলতা আমার থানায় যতটা হ্যারাসমেন্ট করার সেটা আমার থানাই করছে। এবং এখানকার যে ডিউটি অফিসার ছিল দোয়ার থানায়, তো এখানকার ডিউটি অফিসার আনোয়ার, ওনার ভাষা খুবই খারাপ, আমি যেটা দেখলাম খুবই খারাপ ভাষা। আমি যেদিন গেছি তার আগের দিন এই থানাতে জয়েন করছি, ওনার থানা নিয়ে পড়াই দিছিল বিভিন্ন বিষয়ে বললো। তো একটা দেশে এত বড় খারাপ অবস্থা হওয়ার পরে ওনার তো বোঝা উচিত যে এখন পুলিশকে কতটা ভালোভাবে সহায়তা নিয়ে কাজ করা উচিত। বাট ওনার জায়গা থেকে ওনার এত কিছু হওয়ার পরেও, দেশের পরিস্থিতি জানার পরেও, একটা সাধারণ স্টুডেন্ট, আমি পড়াশোনা করি এবং ফ্রিল্যান্সিং করি, তো একটা স্টুডেন্টের সঙ্গে যে কি ব্যবহার করছে সেটা আমি যদি ওখানকার ভিডিওটা করতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন সবাই যে আসলে কেমন ব্যবহারটা করছে উনি। তো এখন বিষয় হচ্ছে যে একটা রেফারেন্স, আমি এখনো স্টিল নাও ঢাকাতে আছে, একটা রেফারেন্স নিয়ে ওইখানে আবার যাইতে চাচ্ছি, বাট এরকম কোনো রেফারেন্স কেউ আমাকে দিচ্ছে না। আর্মি ক্যাম্প দিয়েছে, আর্মি ক্যাম্প বলে যে ওইখানকার রেফারেন্স আর সম্ভব না, মানে কেউ কারোর সঙ্গে এঙ্গেজ করাই দিচ্ছে না কথাটা বলে ক্লিয়ার করার জন্য। যেখানে যাই পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ বলে যে না ওইখানে যাইতে হবে, এখানে যাইতে হবে, এখানে, মানে একজন আর একজনের কাছে অজুহাত দিতে পারলেই মানে 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 কি বলে এটাকে, মানে একজন আর একজনের কাছে অসুন্দর করতে পারলে হচ্ছে। তো আমি চাচ্ছি যে একজন প্রতারককে ধরার জন্য টাকাটা মেন বিষয় না, $205 মেন বিষয় না, আমার মতন ফ্রিল্যান্সার দ্বারা নেক্সট টাইম যেন এরকম প্রতারণার শিকার না হয়, তো এটা হলো মুখ্য বিষয়। তো এর জন্য আর কি আমার ঢাকাতে আসা, স্টিল নাও এখন আমি ঢাকাতে আসি শুধু এটা তদন্ত এবং ক্লিয়ার করার জন্য। এবং তার লোকেশন, লাইভ লোকেশন, তার ভোটার আইডি কার্ড ডিটেল সবকিছু কিন্তু আমি বের করে আনাবার শুধু ওই এলাকাতে যে ওকে একটু চিহ্নিত করা যে আসলে সেই লোকটা এখানে আছে নাকি, যে নাম্বারটা এখনো স্টিল নাও দুইটা নাম্বারগুলো ওখানে অ্যাক্টিভ আছে এখনো, প্রথম থেকে এই পর্যন্ত এখন নাম্বার অ্যাক্টিভ আছে। মানে নাম্বারগুলো কে ব্যবহার করছে এগুলো যাচ্ছে একটু বের করতে হবে, এটা যাইতে পুলিশের সমস্যা, পুলিশ নিজেও যাচ্ছে না, আর্মির রেফারেন্সও দিচ্ছে না। এবং প্রথম থেকে ওই নাম্বার দুটো এখনো পর্যন্ত অ্যাক্টিভ, এবং দুইটা নাম্বারের একটাই ভোটার আইডি কার্ড, এবং দুইটা নাম্বারের একই লোকেশন, দোয়ার থানার ইসলামপুর গ্রাম, খালপাড়া, এটাই। তো এটা হলো দুঃখজনক বিষয় যে এই সিম্পল কাজটা সবকিছু ডিটেল বের করে আমার থানার থেকে এই থানাতে আনার পরেও থানা কাজ করছে না। এবং এর মেন যে দুর্বল পয়েন্টটা সেটা হচ্ছে আমার থানা এখান থেকে লিখিত ফরওয়ার্ডিং করে এই থানাতে পাঠায় নাই, যেটা নাকি আমার থানার থেকে সম্ভব না। কিন্তু অন্য থানা ডিবি অফিস যেখানে গেছে সেখান থেকে বলছে এইভাবেই নাকি করতে হয়, বাট আমার থানা এই ত্রুটিটা এখনো রেখে দিছে, কিছু করি না। আর প্রথম থেকে আমি যেটা দেখছি আমার থানা কিছুই করি না, আমি যে ডিটেল লোকেশন যা কিছু বের করে ওপর থেকে বের করে কিন্তু থানাতে দিয়েছি, বাট থানা এভাবে কোনো কার্যক্রম করি নাই। তো আমি আমার দেশের সকল
উপরস্থ যে কর্মকর্তারা আছে তাদেরকে জানাবো যে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার জন্য। দেশটা আগাচ্ছে, বাট পুলিশের যে কার্যক্রম হ্যারাসমেন্ট এটা দেখছি, এতে কোনো পরিবর্তন দেখছি না পুলিশের। পুলিশ আগে যেরকম আছে ছিল এখনো সেরকমটা আমি দেখছি। হয়তো কিছু কিছু জায়গায় স্টুডেন্টরা যারা একটু চাপ বা এ করে স্বাভাবিক বা পুলিশের ভালোটা এ করার চেষ্টা করছে, বা প্রত্যন্ত এলাকা যেরকম দোয়ার থানাটা কিন্তু প্রত্যন্ত একটা ঢাকা জেলার প্রত্যন্ত একটা এলাকা, বাট সেখানে পুলিশের কোনো কাজ ওরকম দেখছি না যে জনগণের ভালো বা জনগণকে গুরুত্ব দিয়ে দেখছে। আমি যখন ক্যাম্পে গেছিলাম দেখি থানার কোনো কার্যক্রমই আছে না, সবাই ক্যাম্পে এসে সব রিপোর্ট যার সমস্যা জানাচ্ছে। পুলিশ নাই কোনো কার্যক্রমে, তারা কোনো রিপোর্ট কিছুই নিচ্ছে না, এমন একটা অবস্থা। সো আমি এইগুলো সবাইকে জানাতে চাচ্ছি, উপরে কর্মকর্তা যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশের, সবার যেন এই বিষয়গুলো নজরে আছে, যেন এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হয়, যে প্রতিটা সাধারণ জনগণ যেন পুলিশের কাছ থেকে সঠিক হেল্পটা পায়। আর নেক্সট টাইম আরও বিষয় বলবো ডে বাই ডে, এই বিষয়গুলো তদন্ত, যেহেতু তদন্তের জন্য আসছি বিষয়টা ক্লিয়ার করার জন্য, পরবর্তী কী হয় সেগুলো আমি আপডেট জানার চেষ্টা করবো। থ্যাংক ইউ।